উচ্চ বংশীয় কিছু গরু নিয়ে আজকের আলোচনা। তো আমি আমার উচ্চ বংশীয় গরুদেরকে সাধারণত কাঁঠাল খাওয়াই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাঁঠাল। আমি কিন্তু চাপা বানি না, আমি যেটা সত্য সেটাই বলি, কারণ আমার গরু হলো উচ্চ বংশীয় গরু। এদের এদের বাপ চাচার মনে করেন যে অনেক নাম ডাক আছে। এদের বাপেদের ওজনও ছিল অনেক, চাচার ওজনও ছিল অনেক, দাদার ওজনও ছিল অনেক। আসলে উচ্চ বংশীয় গরুর একটা হিসেবে অন্যরকম হয়। তো আমি আমার আমার এই উচ্চ বংশীয় গরুদের দেখতে চাইলে পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশে থাকুন। এবং আমি কেন উচ্চ বংশীয় গরু পালন করি এই বিষয়ে কিছু কথা বলবো। এই যে দেখুন, সাদেক এগ্রোতে কোটি কোটি টাকা দামের উচ্চ বংশীয় গরু পালন করা হয়ে থাকে। তো আমি আসলে সেই উচ্চ বংশীয়দেরকে ফলো করে থাকি। তারা যদি উচ্চ বংশীয় গরু পালতে পারে, আমরা কেন পারবো না? আমরা কি তাদের থেকে কম নাকি? আমরাও তাদের সাথে টক্কর দেব। এজন্য আমরাও উচ্চ বংশীয় গরুদেরকে সাধারণত আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খাওয়াই থাকি। জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠালের মধ্যে এত পরিমাণের পুষ্টি আছে যে উচ্চ বংশের গরু যখন খায় ওদের তো অনেক রাগ হয়। মনে করেন, আমার কথাটা বোঝেন, উচ্চ বংশ মানে শিক্ষিত গরু। তো একটা শিক্ষিত গরু, একটা উচ্চ বংশের একটা গরুর অনেক জ্ঞান থাকে, অনেক বুদ্ধি থাকে। তাদেরকে আমি পড়াশোনা করাচ্ছি। তো পড়াশোনা করানোর ক্ষেত্রে তাদের মগজটা একটু হালকা হয়ে গেছে। তো এই কারণে গরুদেরকে একটু মনে করেন যে কাঁঠাল আর কাঁঠালের রস, কাঁঠালের ছাল বাকলা যা আছে সব কিছু কুচি কুচি করে কেটে কেটে আমি খাওয়াইয়ে থাকি, যেন মনে করেন গরুগুলো যেন আরও উচ্চ বংশ হয়। কারণ নিম্ন বংশের এইসব দেশি গরু আর ক্রস গরুর টাইম আছে বর্তমান জেনারেশনে, বর্তমানে এগুলোর কোনো ভ্যালুই নাই। এগুলো পালা আর মরে থাকা এক কথা। এজন্য আমি বলবো যে এগুলো দেশি গরু, ক্রস গরু, সাহিওয়াল গরু পালা বাদ দিন। আমার মতন আপনারা উচ্চ বংশীয় গরু পালন করুন এবং সেই গরুদেরকে কাঁঠাল খাওয়ান। কাঁঠাল খাওয়াবেন, আম খাওয়াবেন, পেঁপে খাওয়াবেন, আঙ্গুর খাওয়াবেন, আপেল খাওয়াবেন, চানাচুর খাওয়াবেন, বিস্কুট খাওয়াবেন, তারপরে পটল খাওয়াবেন, তারপরে আনার খাওয়াবেন, মালটা খাওয়াবেন। এই সব কিছু খাওয়াতে হবে। তাহলে ওদের মাংসের মধ্যে মনে করেন যে পর্যাপ্ত পরিমাণের পুষ্টিটা আপনারা পেতে পারেন। এটা হলো একটা উচ্চ বংশীয় গরুদের, একটা উচ্চ বংশীয় গরু তৈরি করার মূল নিয়ম। এবং সেই উচ্চ বংশীয় গরুকে পর্যাপ্ত পরিমাণের ঘাস খাওয়াতে হবে। কারণ ঘাস যে খাওয়াতে হবে, ঘাস খাওয়ালে ওদের শরীরে পানীয় ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে অতিরিক্ত পরিমাণের ঘাস খাওয়াতে হবে। এবং বেশি বেশি উচ্চ বংশের গরু পালতে চাইলে অবশ্যই আমাদের মতন কিছু খামারের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে উচ্চ বংশের গরুদের সাথে দেখা করে দেবো। আর আমার গরুকে দেখতে হলে আসলে অনেক ভাগ্যের প্রয়োজন। আমার গরু যে সে মানুষ দেখতে পারে না। কারণ কথায় আছে না, উচ্চ জিনিস তেমন মানুষের চোখে পড়ে না। কারণ উচ্চ অনেক উঁচুই, কারণ অনেক উঁচুতে তাকালে তো মনে করেন যে চোখে নাও পড়তে পারে। কথা বোঝেননি? তো এখন এই যে আমি যে কাঁঠালের ইয়েগুলো কাটতেছি, তা আমি কাটতেছি আর দেখতেছি যে আসলে ঠিক কতগুলো দেওয়া যায়। কারণ এখন আমি কাটতেছি ভুতি। কাঁঠালের ভুতির মধ্যেও কিছু পুষ্টি থাকে। এগুলো আপনারা যদি গরুকে খাওয়ান, আপনার গরু খুব তাড়াতাড়ি সুঠামদেহী, সুন্দর, স্বাস্থ্যবান একটা মানে ভালো একটা পর্যায়ে চলে আসবে। একদম সাদেক এগ্রোর যে গরুগুলো দেখছেন না, ব্রাহ্মা, তারপরে হলো আমেরিকান বুল, ব্রাহ্মা, এই রকম হয়ে যাবে। তো এই জন্য আমি বলতেছি যে জীবনে যদি কোটি কোটি টাকা ইনকাম করতে চান তাহলে উচ্চ বংশীয় গরু পালন করুন। আর তা না হইলে হয়তোবা ঠকবেন। কারণ আপনি যদি হাটে যেয়ে যদি একটা গরুর দাম চান 20 লাখ টাকা, আপনাকে দাম বলা হবে 3 লাখ 4 লাখ। আর সাদেক এগ্রোতে যদি একটা গরুর দাম চাওয়া হয় 1.5 কোটি টাকা, সে গরুটা বিক্রি হয় 1 কোটি 20 লাখ বা 1 কোটি বা তার কম বেশি। এটাই বুঝতে হবে। এজন্য উচ্চ বংশ গরু চিনতে হবে প্রথমে। উচ্চ বংশ গরু চিনবেন, জানবেন, বুঝবেন, তারপরে গরু পালবেন। এবং অবশ্যই আনকমন কিছু হইতে হবে। মানে মনে করেন যে গরুর একদমই আনকমন, সেই গরুটা পালন করলে আপনি আসলে লাভবান হতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
তাড়াতাড়ি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও 10 জনকে আমার উচ্চ বংশীয় গরু তৈরি করার টিপসটা জানাই দিন। পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ফলমূল খাওয়াতে হবে একটা গরুকে, শুধু ফিড আর ওই গুঁড়ো ভুসি না, পাশাপাশি এই সকল খাবার দিলে গরুর মনে করেন যে আরও উপকার হবে, গরু ভালো থাকবে। কারণ মাথায় রাখবেন, আগে কিন্তু যখন গরু মুক্ত হবে ছেড়েতে পালন হইতো একটা সময়, তখন কিন্তু গরুরা কিন্তু ফল খাইতো, শাকসবজি খাইতো, তারপরে হলো ধান খাইতো, গম খাইতো, যখন যেটা পাইতো তখন সেটাই খাইতো। তো এখন তো মনে করেন ওইভাবে তো আর কি পালন করা সম্ভব না, এখন সবাই বেঁধে পালে, যার কারণে আপনারা চাইলে খাদ্যের ঠিকঠাক যোগানটা দিলেও দিতে পারেন। তো ভিউয়ার্স, আসলে আমার মাথার মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে, আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে আমি আসল কথা কতটা পরিশ্রম করে করে আমি খাবারগুলোকে আমি কাটতেছি। এই খাবারগুলো কাটতে যেয়ে যদি আমার হাতটা কেটে যায় তাহলে তো আমার উচ্চ বংশের গরুরা কিন্তু আরও কিন্তু বিপদে পড়ে যাবে। না না না, বিপদে পড়বে না, হাত কাটার সময় যদি রক্তটা একটু লেগে যায়, সে রক্তটা যদি আমার গরু খেয়ে নেয় তখন কিন্তু আবার কেমন একটা হয়ে যাবে না, গরু মানুষের রক্ত খেয়ে নিল, ভাবা যায় এরকম কিছু যদি হয়ে যায় তাহলে তো সেই গরুটা আরও হাই ফ্লায়ার হয়ে যাবে, একটা একদম মনে করেন যে সেই লেভেলের একটা গরু হয়ে যাবে। তো এই জন্য আমি বলতেছি, গরু পালতে চাইলে প্রথমে নিজেকে গরু হইতে হবে, ঘৃণাপিত ছাড়তে হবে, যত্ন করতে হবে, ঠিকমতো খাবার দিতে হবে, প্রতিদিন গোসল করাতে হবে, 3 মাস 6 মাস পর পর গরুকে ভ্যাকসিন করাতে হবে, গরুকে 3 বেলা ভালোভাবে খাবার দিতে হবে, গরুর অসুখ বিসুখ হলে সঠিক চিকিৎসা নিতে হবে, এবং আরও অন্যান্য অনেক কিছু আছে যেগুলোকে আপনাদের পালন করতে হবে। এবং অবশ্যই গরু পালতে চাইলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। আপনি একজন খামারি হন কিংবা দালাল হন, দালাল হইলে তো কোনো চাপই নাই, আপনার কাছে টাকা থাক আর না থাক আপনি হাটে যাবেন, যে দালালি করে আপনি ওর কাছে গরু বিক্রি করে দেবেন, হয়ে গেল। কিংবা আপনি যদি একজন ব্যবসায়িক হন, অর্থাৎ দালালের হিসাব, দালালরা কিন্তু বেশি ইনকাম করে, কিন্তু আপনি একজন খামারি হন, একজন সৎ খামারি হন, আল্লাহ আছে আর হিল্লাও আছে। আল্লাহ মনে করেন আপনাকে আপনার সব কিছু ঠিকঠাক করে দেবার, হিল্লার মাধ্যমে আপনার সব কিছু আর কি চলে যাবে। তো এটাই হলো কথা, আপনি পালতে থাকুন গরু, নিজেও হয়ে যান গরু। আর শোনেন, গরুর পাশাপাশি একটা দুইটা ছাগল কিংবা বকরি কিংবা খাসি পালন করলেও করতে পারেন, তাহলে খারাপ হওয়ার কথা না। এখান থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, জানতে পারবেন বর্তমান যে হাটের অবস্থা। একটা গরুকে আপনি যদি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তার সে কি খরচই হবে, এবং হাট থেকে কিনে নিয়ে আসেন একই খরচই হবে। পালার কথা, যতদিন পালবেন তত বেশি খরচ, খাবারের দাম আছে, এবং এই জন্যে গরুর দামটা একটু বেশি। এখন এই সব জিনিস নিয়ে মন খারাপ করার কোনো কিচ্ছু নাই। আসলে অনেকে 1 কোটি টাকা দিয়ে এবার যে গরু কিনলো কোরবানিতে, তো 1 কোটি টাকার গরুর শরীরে ঠিক কত মন মাংস হতে পারে? সব বড় জোর কত মনই হবে? 40 মন, 50 মন, 100 মন তো হবে না। তাহলে এখন হিসাব করে দেখুন, 1 কোটি টাকা দিয়ে যদি একটা মানুষ যদি 15 থেকে 20টা বা 30 থেকে 40টা গরু কিনতো কোরবানিতে, কিনে যদি নিজের নামে সহ নিজের যত আত্মীয় স্বজন আছে, অসহায় টাইপের মানে আর্থিকভাবে দুর্বল, তাদের নামে যদি কোরবানি দিয়ে এই মাংসগুলোকে যদি 3 ভাগ করে, যদি 1 ভাগ আত্মীয়দের মাঝে বিলিয়ে দিত, 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত, আর 1 ভাগ নিজে রেখে দিত, আমি মনে করি যে অনেক উপকার হইতো। কিন্তু নাম ডাকের জন্য মানুষ এখন 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনতেছে, উচ্চবংশীয় গরু। তো এই হলো আমার সেই উচ্চবংশীয় বাছুর। এই বাছুরটাকে আপনারা ভালো করে দেখুন, এই বাছুরের পাছা, এই বাছুরের লেজ, এই বাছুরের লাভি, এই বাছুরের চুট। এই বাছুর যদি আপনারা কেউ 1 বছর লালন পালন করেন, হয়তো এর দাম 1 কোটি টাকা না হলেও 50 থেকে 60 লক্ষ টাকা হওয়ার কথা। এই বাছুরটার মধ্যে কিন্তু ব্রাহ্মার কিন্তু পার্সেন্টেজ আছে,
এটা কিন্তু ব্রাহ্মা ক্রস একটা বাছুর, এই জন্যই আমি কথাটা বললাম। এটা উচ্চ বংশীয় বাছুর এবং খুব শিক্ষিত একটা বাছুর। এটাকে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করাইছি। এই তো কিছুদিন পরে আমি অনার্সে একে ভর্তি করে দেবো। এখন দেখা যাক কোন ভার্সিটি থেকে ভর্তি করে দেওয়া যায়। তো আমি অবশ্যই ভালো কোনো ভার্সিটিতে একে আমি ভর্তি করাবো, যে ভার্সিটি থেকে এই উচ্চ বংশীয় একটা শিক্ষিত গরু হয়ে বের হবে। তাহলে হয়তো বা কোনো না কোনো বড় লোকের চোখে এই গরুটা ভালো লাগবে এবং তারা এই গরুটাকে ক্রয় করবে, করে কোরবানি দিয়ে থাকবে এবং অনেক নাম ডাক হবে তাদের, যে আমি একটা বিশাল বড় গরু কিনছি, আমার এলাকার সবাই দেখবে, সাবাসী দিবে, আমি আমার ছোট ভাইয়ের থেকে আমার গরু বেশি বড়, বা আমার বড় ভাইয়ের থেকে আমার গরু বেশি বড়, এই আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ ডান। আমার শখ ছিল আমি এলাকার মধ্যে সব থেকে বড় একটা গরু কোরবানি দিব, সেটা আজকে আমার পূরণ হলো। এরকম মানুষের অনেক ধরনের সকাল্লা থাকতে পারে, সেই হিসাবে আর কি এই ব্যাপারটা। তবে আল্লাহ ভরসা, এই গরুটা আসলে কোনো উচ্চ বংশীয় গরু না, এটা একটা সাধারণ একটা সাহিওয়াল ক্রস গরু। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আসলে ভাই মনের থেকে সত্যি বলতে কষ্ট নিয়ে কথাগুলো বলছি। ওই সকল কারণে আজ আমাদের মতন ছোট ছোট খামারিরা বিপদগ্রস্ত হয়ে গেছে। আমরা হাটে গেলে দাম পাই না, অথচ তারা হাটে গেলে, তাদের তো হাটেও যাওয়া লাগে না, তারা বাসার উপর থেকেই সেল করে দেয়। এবং আসলে আসলে মানে এটা দুর্ভাগ্যজনক বলবো নাকি কি বলবো আমার ঠিক জানা নাই। তবে আপনারা সবাই দোয়া রাখবেন যেন এখান থেকে ভালো একটা কিছু আসে, তাহলে হয়তোবা আমাদের মতন কিছু কিছু ছোটোখাটো খামারিরা এই সেক্টর থেকে বড় কিছু হওয়ার চেষ্টা করবে। আর আশেপাশের মানুষরা তো লাখ লাখ টাকা দামের পশু পালে, সেই হিসাবে আমি অনেক ছোট ছোট পশু পালি। তবে আমার পশুগুলো যদি হায়াতে বেঁচে থাকে, আমার পশুগুলোর দামও লাখ লাখ টাকা হবে ইনশাআল্লাহ। মানে ধরে নেন একটা বছর আমি যদি এদের পিছনে সময় দিই, দুই গরুর দাম যদি 1.5 লক্ষ টাকা হয়, তাহলে মনে করবো যে আলহামদুলিল্লাহ আমি পারছি। আসলে ধৈর্য ধরলে মেওয়া ফলে। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আপনি আমার ধৈর্য দিন, আপনি আমার পাশে থাকুন, আপনি রিজিকের ব্যবস্থা করে দিন, আপনি আমার রিজিক সহ আপনি আমার বাসায় আপনার সৃষ্টি যে সকল পশু পাখি আছে সমস্ত পশু পাখির রিজিকের সঠিক ব্যবস্থা করে দিন, তাদেরকে সুস্থ রাখুন, তাদেরকে বরকত দিন, তারা যেন বড় হয় এবং তাদেরকে যেন আমি ন্যায্য মূল্যে পরিশ্রম হিসাব করে বিক্রি করে আমি যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। এটাই আসল কথা, আল্লাহর কাছে আমার চাওয়া। আর আপনারা জনগণ, আপনারা আমার দেখা দেখি কিছু শিখতে পারলে শিখেন, না শিখতে পারলে ইগনোর করেন, আমার কোনো আপত্তি নাই। আসল কথা, এখন কেউ কারু দেখা দিয়ে কোনো কিছু করতে চায় না, সবাই নিজের ইচ্ছা মতো চলে, নিজের মর্জি মতো চলে, নিজের ইগো নিয়ে চলে। তো এটাই বাস্তবতা। আমি যদি বলি আপনি গরু না পেলে আপনি মুরগি পালেন, আপনি কখনোই আমার কথা শুনবেন না। অবশ্যই আপনার মাথায় যদি গরুর ভূত থাকে আপনি গরুই কিনবেন। আসলে ভাই গরু কিন্তু লস প্রজেক্ট না। যদি লস প্রজেক্টই হলো তাহলে কিন্তু, যদি লস প্রজেক্ট হয়ে থাকতো তাহলে কিন্তু ওই এসিতে বসে থাকা কিছু বড় লোক মানুষেরা কিন্তু এই গরুর সেক্টরে আসতো না, তারা কিন্তু অন্য কোনো কিছু করতো। আসলে গরুর ব্যবসায় লাভ আছে বলেই কিন্তু তারা কিন্তু এসি রুমে বসে থেকে বড় বড় গরু পালন করে নিচ্ছে এবং সেগুলো গরু থেকে লাখ লাখ টাকা লাভও করতেছে। তো আশা করা যায় যে আপনারা যদি চান এই সেক্টর থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন, আর অবশ্যই ভালো কিছু পাবেন। এবং আপনি যদি একজন সফল ব্যবসায়িক হতে পারেন, আর আপনার বয়স যদি 30-35 হয়, কোনো সমস্যা নাই, আপনি মাশাআল্লাহ সুন্দর একটা বউ পাবেন, নায়িকার মতো সুন্দর একটা বউ পাবেন। আর সেই বউয়ের মাধ্যমে আপনার যেগুলো বাচ্চা কাচ্চা হবে দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়ে থাকবে। কারণ এটাই কথা, কারণ কি আর বলবো, বলার ভাষা নেই। তো আমি তো মনে করেন যে ছোটখাটো একটা মানুষ, কি যে আছে কপালে কিছু জানি না, কাল কি হবে এটাও আমার জানা নেই। আর আজকে আমি আমার এই লাল বাচ্চাটাকে আমি কৃমি ওষুধ খাওয়াই দিছি। তো এখন আল্লাহর রহমতে সকালে খাওয়াই দিছি, খাওয়ানোর পরে গোসলও করা দিছি, 1 ঘন্টা পরে খাবারটা দিছিলাম। তো সে মনে করেন যে খাচ্ছে। আর অবশ্যই ভাই ভিডিওটা আমি সকালে করছিলাম এবং সেই ভিডিওটাকে আমি বিকাল টাইমে আপনাদের মাঝে আমি প্রকাশ করার জন্য এডিট করতেছি। হয়তো বা পোস্ট হইতে হইতে অন্ধকার হয়ে যাবে, রাত হবে। তবে ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হয়ে থাকলো, কারণ এখানে আমি উচ্চ বংশীয় কিছু কথাবার্তা বলছি। আসলে ভাই আমি রোস্ট করছি, মানে আমার না আসলে মুরগির রোস্ট খুব পছন্দের একটা খাবার, কিন্তু আসলে বউ না থাকার কারণে
আর কি খাইতে পারি না। মানে রান্না বান্নার একটা বিষয় আছে না, ওই বাইরের টাকা দিয়ে কিনে নিয়ে আসা জিনিসের থেকে বাসায় মুরগি আছে, মুরগি জব করে রোস্ট বানায় টাটকা টাটকা খাইলাম, একটা ফিলিং অনুভূতি আলাদা। আমি এই রোস্টের কথা বলছি, আমি আসলে কাউকে ছোট চোখে দেখি না। আল্লাহ সবাই উচ্চ বংশীয় বানায় দিক, আল্লাহ সবাই বড় করুক, আল্লাহ সবাই উন্নতি করুক, আল্লাহ সবাইকে হায়াত দারাজ করুক, আল্লাহ সবাইকে আরও বড় বড় পর্যায়ে নিয়ে যাক। আমি সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া রাখবো। এবং আমি নিজেকে সবসময় ছোট মনে করি। আমি মনে করি যে আমি নিজেকে যত ছোট করব, আল্লাহ আমার টেনে তত বড় বানাবে। তো হয়তো বা এখন না হলেও সময় মতো আমি যখন আর কি রুখে দাঁড়াতে পারবো, তখন হয়তো বা আমারও একটা ভালো একটা পর্যায়ে চলে আসবে। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা গরু পালা এখনো শুরু করেননি, তারা গরু পালা স্টার্ট করে দেন, গরুতে অনেক লাভ আছে ভাই। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজিরা দিতে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।